এইচএসসি আইসিটির চ্যাপ্টার 5 এর এমসিকিউ যদি তোমরা বোর্ড পরীক্ষায় কমন ফেলতে চাও তাহলে তোমাদের 100, 200 কিংবা 300 নৈতিক প্রশ্ন পড়তে হবে না। তোমরা ধারাবাহিকভাবে টপিক ভিত্তিক মাত্র 50টা নৈতিক প্রশ্ন ভালোভাবে পড়ো, দেখবা তোমার পরবর্তী যদি তুমি 1000 নৈতিক প্রশ্ন প্র্যাকটিস করো সেগুলো তুমি পারতেছো। এটা কি কারণে? কারণ হচ্ছে যে তুমি যখন টপিক ভিত্তিক এমসিকিউগুলো প্রস্তুতি নিবা তখন দেখা যাবে এক হচ্ছে তোমার টপিকটা জানা হয়ে যাচ্ছে, আরেক হচ্ছে এই টপিক থেকে কী ধরনের প্রশ্ন আসে সেটা তোমার জানা হয়ে যাচ্ছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে করতে হবে সেটাও তুমি জানতে পারতেছো। যার ফলে দেখা যাবে তুমি 50টার পরে যতগুলো নৈতিক প্রশ্ন তুমি প্রিপারেশন নেও না কেন বা দেখো না কেন, দেখবা যে সেখানে এই টপিকগুলি ঘুরিয়ে ফিরিয়ে আসছে। তাই তুমি 50টা নৈতিক প্রশ্ন যদি ভালোভাবে আনতে পারো এই টপিকগুলোর উপর নির্ভর করে তাহলে তোমার এনাফ হয়ে যাবে। যেমন এখানে যে টপিকগুলো আছে এই টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেমন প্রোগ্রামিংয়ের ধারণা, প্রোগ্রামিং ভাষা, অনুবাদক যন্ত্র, ফ্লোচার্ট বা চিহ্ন, তারপরে আছে এদিকে ডেটা টাইপ, মেমোরি, চলক, অপারেটর, ফাংশন, ফরম্যাট স্পেসিফায়ার, অ্যাপ্লিকেশন এবং সর্বশেষ আমাদের কোডিং, যেখান থেকে সবচেয়ে বেশি আমাদের প্রশ্ন আসে। তো এখানে তোমরা যেটা করবা, তোমাদের রিসেন্ট যেই বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো ভালোভাবে নেওয়ার চেষ্টা করবা। তার পাশাপাশি তার কাছাকাছি যে রিসেন্ট আরেকটি বোর্ড পরীক্ষা হয়েছে সেটাও তোমরা দেখার চেষ্টা করবো। অর্থাৎ 2 সালের বোর্ড প্রশ্ন দেখলেই তোমাদের এনাফ হয়ে যাবে। আর তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা 2023 সালের যে সকল বোর্ডে যে প্রথমত থেকে নৈতিক প্রশ্নগুলো আসছিল সেগুলো ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করব। তো যাই হোক, ইন্ট্রো দিতে গিয়ে বা বুঝাতে গিয়ে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আর ক্লাস নিতে গেলে ভিডিওগুলো আসলে একটু বড়ই হয়ে যায়। এখানে এটা ছোটো করার যায় না, কারণ হচ্ছে যে তোমাদের অনেক কিছু ধরে ধরে বুঝিয়ে দিতে হয়, এটা হচ্ছে একটি বড় সমস্যা। যাই হোক, বেশি কথা বলবো না, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। তাই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর বুঝার একটু চেষ্টা করবা। তোমরা এই 35টি নৈতিক প্রশ্ন যদি ভালোভাবে আনতে পারো, আমার বিশ্বাস তোমরা পঞ্চম অধ্যায় নৈতিকে আর খারাপ করবে না। তো এখানে প্রোগ্রামিংয়ের ধারণায় কি আছে? সি ভাষার উদ্ভাবক কে? সি ভাষার উদ্ভাবক হচ্ছে আমাদের ডেনিস রিচি, আর সি প্লাস প্লাসের উদ্ভাবক হচ্ছে জন ট্রাপ। খেয়াল রাখবা, এগুলো ঘুরিয়ে ফিরেও আসতে পারে। তারপরে সি প্রোগ্রামিং ভাষা আছে। প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে উদ্দীপকটি পড়া এবং 2 ও 3 নং প্রশ্ন উত্তর দাও। মিম একটি কম্পিউটার প্রোগ্রাম এসকিউএল ব্যবহার করে ইংরেজিতে ডেভেলপ করলো যা মানুষ সহজে বুঝতে পারে এবং তা কোনো কম্পিউটারের উপর নির্ভরশীল নয়। তো এই যে এখানে যেটা হচ্ছে এসকিউএল হচ্ছে আমাদের 6ষ্ঠ অধ্যায়ের কাজ। তো আমাদের সিলেবাসে 6ষ্ঠ অধ্যায় নাই। তো এসকিউএলটা আমাদের যখন কাজ করে তখন এটা কিন্তু এসকিউএল নিয়ে কাজ করে আমাদের কি ডাটাবেস, আর ডাটাবেস আমাদের ওয়েবসাইটের সাথে সংযুক্ত করে 4র্থ প্রজন্মের যে ভাষা সেটা। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে খ নাম্বার। 3 নম্বরে আছে প্রোগ্রামিং ভাষায় সর্বনিম্ন স্তর কোনটি? তো প্রোগ্রামিং ভাষায় সর্বনিম্ন স্তর হচ্ছে আমাদের প্রথম প্রজন্মের ভাষা। আর প্রথম প্রজন্মের ভাষা কোনটা? মেশিন ভাষা। তো এটা হবে আমাদের সঠিক উত্তর গ, যেটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। মেশিন ভাষা কি? 010101 দিয়ে লেখা, যেটাকে আমাদের মেশিন ভাষাও বলা হয়। মেশিন ভাষার পরের ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। তারপরে কোনটি মধ্যম স্তরের ভাষা? তো মধ্যম স্তরের ভাষা হচ্ছে সি। সি হচ্ছে মধ্যম স্তরের ভাষা, এটা একেবারে সর্বনিম্ন না বা সর্বোচ্চ না। তারপর অনুবাদক যন্ত্র। আমাদের অনুবাদক যন্ত্র আছে কয়টা? 3টা, অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার কি করে? অ্যাসেম্বলি ভাষাকে যে যান্ত্রিক ভাষা আছে সেই ভাষায় রূপান্তর করে। কম্পাইলার কি করে? পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে। আর ইন্টারপ্রেটার কি করে? লাইন বাই লাইন একটা উচ্চ স্তরের ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করে। তো এখানে কি বলছে? প্রোগ্রামটি অনুবাদ করার জন্য যে উদ্দীপক আছে, তো কি বলছে? প্রোগ্রামটি অনুবাদ করার জন্য যে অনুবাদকে প্রোগ্রাম প্রয়োজন। তো আমাদের কিন্তু কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুইটাই কিন্তু আমাদের উচ্চ স্তরের ভাষাকে নর্মাল মেশিন ভাষায় রূপান্তর করে। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে কি? কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুইটার মাধ্যমেই করা যাবে। তো উত্তর হবে গ নাম্বার 2 এবং 3। কম্পাইলারের বৈশিষ্ট্য হলো এটা টেস্টিং ও ডিবাগিং এর ক্ষেত্রে ধীরগতি সম্পন্ন হয়। এটা ধীরগতি সম্পন্ন কারণ এটা কি করে? সমগ্র বিষয়টাকে একসাথে আমাদের রূপান্তর করে। কি করে? সমগ্র প্রোগ্রামটাকে একসাথে মেশিন ভাষায় রূপান্তর করে। তারপরে যেটা করে সেটা হচ্ছে আমাদের প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে না। এটা কি করে? আমাদের বেশি সময় লাগে না, প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে না। তার অনুবাদকৃত প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয়। হ্যাঁ, এটা সম্পূর্ণ হয়। তো এখানে সঠিক উত্তর হবে 1 এবং 3। তারপরে আছে 7 নাম্বার, উচ্চ স্তরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে কোনটি? যেটা প্রথমে আমরা বলেছিলাম যে
কম্পাইলার কি করে সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে মেশিন ভাষায় রূপান্তর করে, আর ইন্টারপ্রেটার কি করে লাইন বাই লাইন করে। তো এটাই আমাদের কি হবে কম্পাইলার 7 বর্গ। তো এই তো এখান থেকে তুমি অ্যাসেম্বলার, কম্পাইলার আর ইন্টারপ্রেটার যদি জেনে ফেলো, তো এই অনুবাদক যন্ত্র থেকে যেভাবেই তোমার প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু আনসার করতে পারবা। তাই আমরা এইভাবে সাজিয়েছি ক্লাসগুলো। তারপর ফ্লোচার্ট বা চিহ্ন, এই ফ্লোচার্ট বা চিহ্ন কেন আনা হয়েছে, এই এখান থেকেও আমাদের কিন্তু প্রশ্ন আসে। তোমরা যদি লক্ষ্য করো দেখতে পারবা আমরা কিন্তু এখানে প্রশ্ন কম হলেও এই প্রশ্নগুলো কিন্তু 2023 সালেই 2-3টা বোর্ডে আসছে। তাই এখানে যেটা মিলে গেছে সেটা আমরা একটাই রাখছি। তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ইনপুট আউটপুট চিহ্ন হিসাবে ব্যবহৃত হয় কোনটি? তো ইনপুট এবং আউটপুট এটা সামান্তরিক, এই যে এখানে দেখতে পাচ্ছ বর্গ সঠিক উত্তর, 8 সঠিক উত্তর বর্গ। তারপরে আমরা 9 নম্বরে চলে গেলে ফ্লোচার্টের বৃত্তাকার চিহ্ন বোঝায়। আচ্ছা, বৃত্তাকার আমাদের বৃত্তাকার কি একেবারে গোল হবে, আর যেটা কিছুটা চ্যাপ্টা হয় সেটা কিন্তু বৃত্তাকার না। এই কিছুটা চ্যাপ্টা সেটা হচ্ছে শুরু এবং শেষ, আর যেটা একেবারে গোল বৃত্ত সেটা কিন্তু আমাদের কানেক্টর বা সংযোগ। তো এখানে সঠিক উত্তর হবে আমাদের শুধু সংযোগ। এই ইনপুট তো আমাদের হবে না, ইনপুট হয় আমাদের এই যে সামান্তরিকে। তো এখানে আমাদের সংযোগ হবে শুধু 3 নাম্বার, তো গ নাম্বার সঠিক উত্তর হবে। তারপর 10 নম্বরে প্রবাহ চিত্রের কোন প্রতীকটি প্রসেস এর জন্য ব্যবহৃত হয়? তো এখানে দেখো যে এটা হয় ইনপুট আউটপুটের জন্য ক নাম্বার, তারপর খ নাম্বারটা হয় সিদ্ধান্ত গ্রহণের জন্য, এবং গ নাম্বার হয় আমাদের প্রসেসের জন্য, তারপর বড় গ হয় ইনপুট আউটপুটের জন্য। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে গ নাম্বার। তো এখানে সঠিক উত্তর গ নাম্বার। তারপরে আমরা ডেটা টাইপে চলে যাব। ফ্লোট টাইপ ডেটা মেমোরিতে কত বাইট জায়গা দখল করে? তো এটা আমাদের যেটা দখল করে সেটা হচ্ছে 8 বাইট। 8 বাইট আমাদের আচ্ছা এখানে এটা মিস্টেক হয়েছে, এটা 4 বাইট। আমরা এটা 4 বাইট, 4 বাইট শুধু ফ্লোট না, আমাদের যেটা আরও আছে ফ্লোটের সাথে, ফ্লোট হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যা। তো আমাদের ডেসিমেল সংখ্যা যেটা সেটা হচ্ছে যে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার আমাদের যেই স্পেসিফিয়ার সেটা হচ্ছে ইন্টেজার। তো ফ্লোট এবং ইন্টেজার এই দুইটাই কিন্তু আমাদের 4 বাইট জায়গা দখল করে। আর ডাবল টাইপ ডেটা নির্ধারণের মেমোরিতে কত বাইট জায়গা? যেহেতু ডাবল এখানে বলছে, তো ডাবল হলে 4 ডাবল 8, তো 8 বাইট হবে এখানে। তো তারপরে আমাদের যেটা আছে যে মেমোরি নন ভোলাটাইল মেমোরি। নন ভোলাটাইল কি? যেই মেমোরি কি কোন অবস্থাতেই তার ডাটাকে ভুলে যায় না। যেমন র্যামে যেই তথ্যগুলো থাকে সেটা কিন্তু কম্পিউটার বন্ধ হলে ভুলে যায়। তো ভার্চুয়াল মেমোরি সেখানেও ভুলে যায়। ক্যাশ মেমোরি সেটা কিন্তু আমাদের একেবারে মাদারবোর্ডে লাগানো থাকে, সেটাও ভুলে যায়। কিন্তু রম হচ্ছে আমাদের যে সেট মেমোরি, সেটা এই রমে যা থাকে সেটা কিন্তু ভুলে না। যদি আমাদের কম্পিউটার নষ্ট হয়ে যায় সেই রমটা অর্থাৎ হার্ড ডিস্কটা যদি আমরা অন্য কোথাও লাগাই তাহলে আমরা সেই ডাটাগুলো পেয়ে যাই। গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম, এরকম মেমোরি হলো রেজিস্টার। এই রেজিস্টারও কিন্তু আমাদের একেবারে প্রসেসরের সাথে সংযুক্ত থাকে। যাই হোক, আমরা এখন চলে যাব চলক ও ভেরিয়েবলে। এইটা চলক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে চলে যাচ্ছি। তো সি ভাষায় বৈধ চলক কোনটি? তো সি ভাষায় বৈধ চলক কোনটি? সি ভাষায় আমরা যেটা জানি কোনো সাইন কিন্তু ব্যবহার করা যায় না, শুধুমাত্র আন্ডারস্কোর ছাড়া আর কোনো কিছু ব্যবহার করা যাবে না। আর সংখ্যা কোনো অবস্থাতেই প্রথমে ব্যবহার করা যাবে না। তো আমরা কি জানলাম? সংখ্যা ব্যবহার করা যাবে, পরবর্তীতে ব্যবহার করা যাবে, আর কোনো স্পেস থাকবে না, এবং আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না। তো এখানে @ আছে, তার মানে এটা ভুল। তারপর এখানে স্পেস আছে, এটাও ভুল। তারপর এখানে এই যে হাইফেন আছে, এটাও ভুল। তো এখানে দেখো রুল 107, কোনো স্পেস নাই, এবং আমাদের ABCD দিয়ে কোনো একটা লিখে কিন্তু শেষে তার সাথে সংখ্যা লাগানো যাবে। তো এখানে সঠিক উত্তর হবে খ নাম্বার। ঠিক একই পদ্ধতিতে এখানে আছে যে সঠিক চলক কোনটি? দেখো 1 নাম্বার, আচ্ছা 1 নাম্বার। তো প্রথমে আমাদের কোনো সংখ্যা থাকতে পারবে না, তো এটা ভুল। যেহেতু সংখ্যা আছে তো এটা ভুল। তারপরে নাম্বার 1 এটা সঠিক, কারণ কি আমাদের এখানে নাম্বার আছে, তারপর শেষে একটি সংখ্যা আছে। তারপর আমাদের স্পেস থাকতে পারবে না, এখানে স্পেস আছে, তো এটা ভুল। তারপর এখানে হাইফেন আছে, এটা ভুল। তো আশা করি দুইটা দিয়ে তোমরা বুঝতে পারছো, এর বাইরে কোনো কিছু আসার সম্ভাবনা আমাদের পরীক্ষায় নাই। তো এই দুইটা বুঝলেই তোমাদের এইটা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো। তারপর আমাদের অপারেটরে চলে যাব। তো কোনটি রিলেশনাল অপারেটর? রিলেশনাল অপারেটর হচ্ছে ডাবল ইকুয়াল। এখানে কিন্তু আমাদের সিঙ্গেল ইকুয়ালও হয়, আবার 3টা ইকুয়ালও হয়। তো এখানে আমাদের হবে ডাবল ইকুয়াল। ফাংশনে কি আছে? সি ভাষায় লাইব্রেরি ফাংশন কোনটি? আচ্ছা, সি ভাষায়
লাইব্রেরি ফাংশন হচ্ছে প্রিন্ট এফ অথবা স্ক্যান এফ। তো এখানে আমাদের প্রিন্ট এফ আছে। প্রিন্ট এফ একটি স্ট্রিংয়ের দৈর্ঘ্য বের করার জন্য সি ল্যাঙ্গুয়েজের কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়। এখানে বলে রাখি এইগুলো কিন্তু আমাদের যেই বোর্ড বইয়ের বাইরে সেখানে খুব একটা এমসিকিউগুলো দেখা যায় না, তবে মূল বইটা পড়ার চেষ্টা করা। মূল বইয়ে কিন্তু এই বিষয়গুলো দেওয়া থাকে, আর মূল বইকে ফলো করে কিন্তু এখন বোর্ড প্রশ্নগুলো করা হয়ে থাকে। তাই অন্যান্য বইয়ের পাশাপাশি মূল বইটাও পড়বা। আমি এটা বলবো না যে শুধু মূল বইটা পড়বা, মূল বই পড়ে তোমরা ভালো করতে পারবে না, মূল বইয়ের পাশাপাশি অন্যান্য বইগুলো পড়বা। তো 18 নম্বরের উত্তর হবে এখানে একটি স্ট্রিংয়ের দৈর্ঘ্য বের করার জন্য সি ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করতে হবে। তো এটা strlen এটা বর্গ। তো ফরম্যাট স্পেসিফায়ার এখানে আমাদের আরও কিছু তথ্য আনার দরকার ছিল, কারণ হচ্ছে ডেটা টাইপ ইন্টেজার এর ফরম্যাট আছে। ইন্টেজার মানে কি পূর্ণ সংখ্যা। ইন্টেজার হলে আমাদের পার্সেন্টেজ ডি হবে, যদি ক্যারেক্টার হয় তাহলে পার্সেন্টেজ সি হবে, আর যদি আমাদের কি হয় ফরম্যাট হয় অর্থাৎ দশমিক সংখ্যা হয় তাহলে পার্সেন্টেজ এফ হবে। বিষয়গুলো খেয়াল রাখবা। তো পূর্ণ সংখ্যা হলে পার্সেন্টেজ ডি, ভগ্নাংশ সংখ্যা হলে পার্সেন্টেজ এফ, আর যদি ক্যারেক্টার হয় পার্সেন্টেজ সি। বিষয়গুলো খেয়াল রাখবা। তারপর অ্যাপ্লিকেশন বলতে আমাদের এই যে আমরা প্রোগ্রামগুলো রচনা করি বা আমরা সফটওয়্যার তৈরি করি, সেটা কোন সফটওয়্যারে করি, সেই সফটওয়্যারগুলো কোন সফটওয়্যার কী কাজ করে সেটাই আর কি। তো মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় কোনটি। তো মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়, দেখো এটা কিন্তু 2023 সালে 3টা বোর্ডে আসছে, রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহে। তো এটা হবে আমাদের গ নাম্বার পাইথন, 20-এর গ পাইথনে। মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। তারপরে আমরা চলে যাচ্ছি কোডিং, আমাদের মূল বিষয়। এখান থেকে আমাদের প্রশ্ন আসবেই, 100% শিওর থাকো। তো এখানে কি বলছে, নিচের উদ্দীপকটি পড়ো এবং 21 ও 22 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে কি বলছে, ইন্টেজার ইন্ট অর্থাৎ পূর্ণ সংখ্যায় আমাদের প্রোগ্রামটি হবে। তো এ সমান 2 এবং বি এখানে কি আছে, তো এখানে বি সমান এর মান 1 করে বৃদ্ধি পাবে। তো এখানে আমাদের যেটা করতে হবে, যেটা উদ্দীপকের বি এর মান কত, তো বি এর মান এখানে কত হবে বলো তো দেখি। তো এখানে এ এর মান কত আছে, এর মান এখানে কত আছে 2। দেখো এর মান কত আছে 2। তো এখানে কি আছে 1 করে বৃদ্ধি পাবে, 1 বৃদ্ধি পেলে দেখো 1 বৃদ্ধি পাবে। তো এর মান 2 আছে, 2 থাকলে এই আবার এর সাথে 1 বৃদ্ধি পাবে, 1 বৃদ্ধি পেলে 1, তো সমান সমান কত হয় 3 হয়ে যায়। তো এখানে আমাদের উত্তর হবে গ নাম্বার 3। তারপরে সিনট্যাক্সটি কোন পরিবর্তনে আউটপুট পাস হবে। তো সিনট্যাক্সটির যে পরিবর্তন সেটা আমরা এখানে কন্ডিশনটা দেখব। তো এই যে এটা আর এটা কিন্তু একই, ক নাম্বার একই, তো এটাতে পরিবর্তন হবে না, ক নাম্বারে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। তো আমরা চলে যাব 2 নাম্বার অপশনে। তো মাইনাস হলে তো আরও কমবে, তো এটাও হবে না। তারপর বি মাইনাস বি ইকুয়াল এ মাইনাস 3, তো এটাও হওয়ার সম্ভাবনা নাই। তো মাইনাস হলে কমবে, তো বর্গটা এখন উত্তর হবে। কেন হবে দেখো, এখানে যদি আমরা কন্ডিশনটা চেক দেই, মুছে ফেলি, কন্ডিশনটা যদি চেক দেই, আমাদের এর মান কত আছে এখানে, এর মান, আচ্ছা আমরা বি এর মান বের করব। বি এর মান বের করলে এর মান কত আছে, এর মান আছে আমাদের 2, এর মান 2 আছে, প্লাস যদি আমরা এই যে এখানে এই কন্ডিশনে 3 দিয়ে দেই 3, তো এখন আমাদের বি এর মান কত হচ্ছে, বি এর মান কত হয়ে যাচ্ছে 5 হয়ে যাচ্ছে, অর্থাৎ 5 হবে আউটপুট। তো সঠিক উত্তর হবে বর্গ। তারপরে এই প্রোগ্রামগুলো তোমরা যদি ভালোভাবে বুঝতে চাও, 2023 সালের যেই পঞ্চম অধ্যায়ে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো দেখে আসবা। সেখানে কিন্তু সময় নিয়ে ধারাবাহিকভাবে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি। তোমরা সৃজনশীল প্রশ্ন যদি ভালোভাবে বুঝো তাহলে এগুলো বুঝতে পারবা। তো এখানে নিচের উদ্দীপকটি পড়া এবং 23 ও 24 নং প্রশ্নের উত্তর দাও। এখানে কি আছে, ইন্টিজার আই অর্থাৎ একটা ভেরিয়েবল দেওয়া আছে আই, আর এখানে ফর লুপ দেওয়া আছে আই সমান 1, 5-এর চেয়ে ছোট বা সমান হতে হবে আইগুলো, তো তখন কন্ডিশনটা চলবে এবং আয়ের মান 1 করে বৃদ্ধি পাবে। তো এখানে মেবি একটা কিছু মিস্টেক হয়েছে, লেখা হয় নাই, তো এটা আমি একটু, যাই হোক ঠিক আছে প্রশ্ন। তো এখানে কি বলছে, উদ্দীপকে কোনটি কাউন্টার ডিক্লারেশন। তো এখানে কাউন্টার ডিক্লারেশন হবে ইন্ট, এই যে আই, এটা ইন্ট আই, তো উত্তর হবে এখানে খ নাম্বার। তো সঠিক উত্তর এখানে ইন্ট আই, খ নাম্বার হবে। তো 23-এর সঠিক উত্তর খ। তারপর উদ্দীপকে প্রোগ্রামটিকে ফর লুপ ছাড়াও বাস্তবায়ন করা যাবে কোনটা কোনটা দিয়ে, যে গো টু দিয়ে করা যাবে, আর গো টু দিয়ে করলে আমাদের কন্ডিশন থাকে, তাই ইফ গো টু। তারপর ডো হোয়াইল লুপে করা যাবে, ইফ ইলস এটা দিয়ে করা যাবে না। তো সঠিক উত্তর হবে 2 এবং 3।
তারপরে 25 ও 26 নং প্রশ্নের উত্তর দিতে হবে উদ্দীপকটি পড়ে। তো এখানে কি আছে, ইন্টিজার এক্স অর্থাৎ এক্স একটি ভেরিয়েবল নিলাও। তো তারপরে এক্স এর মান 5 অর্থাৎ 5 থেকে শুরু হবে এবং 14 বা 14 নিচে যতক্ষণ থাকবে ততক্ষণ কন্ডিশনটা চলতে থাকবে এবং এক্স এর মান প্রতিবার 3 করে বৃদ্ধি পাবে। আর এখানে কি আমাদের যেটা সেটা হচ্ছে ইফ এক্স আর এক্স আর 11 দুইটা যদি সমান হয় তাহলে আমাদের ব্রেক হয়ে যাবে আর কি। তো এখানে দেখো প্রোগ্রাম রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। তো প্রোগ্রাম রান করলে আইসিটি লেখাটি যেহেতু ব্রেক করবে তো কতবার রান করবে সেটা এখন আমরা এখানে দেখি সমাধানটি। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে আচ্ছা 5 আমাদের 5 থেকে শুরু হবে, 5 থেকে শুরু হবে এবং 3 করে বৃদ্ধি পাবে। তো 3 হলে 5-এর পরে 5-এর সাথে 3 যোগ হলে 8, আর যখন 11 হবে তখনই কিন্তু আমাদের ব্রেক হয়ে যাবে। তো এখানে কয়টা আছে, 2টা, 5 এবং 8। তো সঠিক উত্তর হবে কত, ক। সঠিক উত্তর ক, 2বার। তারপরে যেটা আছে ব্রেকের পরিবর্তে কন্টিনিউ ব্যবহার করলে আইসিটি লেখা কতবার প্রদর্শিত হবে। আচ্ছা কন্টিনিউটা কি হয়, কন্টিনিউটা যেটা হয় আমাদের যে কন্ডিশনটা দেওয়া থাকে এখানে ইকুয়ালের পরে সেটা শুধু প্রিন্ট করে না এবং সে সর্বশেষ সংখ্যা পর্যন্ত যাবে। তো আমাদের সর্বপ্রথম সংখ্যা কত, 5, তারপরে কত আছে 3 যোগ করলে 8, তারপরে কত হয় 11, যেহেতু কন্টিনিউ তো 11টা আমাদের শো করবে না। 11-এর পরে আরও 3 যোগ করলে আমাদের কত হয় 14, 14-এর পরে কত 17, যেহেতু আমাদের এখানে 14 পর্যন্ত যাওয়া যাবে তাই 17টা নেওয়া যাবে না। তো এখানে কত কয়টা আছে, 1টা 2টা 3টা, তো কতবার প্রিন্ট করবে, 26-এর 3বার প্রিন্ট করবে। তো 26-এর উত্তর ক, 3বার প্রিন্ট করবে। তো আশা করি বুঝতে পারছো। তো তারপরে এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা, আমি চেষ্টা করব যে তোমরা কোনটা বুঝতে পারো নাই। এক একজন এক একভাবে বুঝো, এক একভাবে বুঝো না, তাই এখানে সমস্যাগুলো ওই রকমভাবেই আমি কমেন্টসে বুঝিয়ে দিব। তাই তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা। তারপর 27 ও 28 নং প্রশ্ন উত্তর দিতে হবে এখানের উদ্দীপকটা পড়ে। তো এখানে কি ক্যারেক্টার নেম হট দেওয়া আছে। তো এখানে যেটা বলছে ইন্টিজার কে লেন্থ অর্থাৎ লেন্থ এখানে, তো স্ক্যানএফ পার্সেন্টেজ এস নেম। আচ্ছা 3টি অক্ষর ইনপুটের জন্য হট সংখ্যাটি কি হবে। তো এখানে হট সংখ্যাটি যেটা হবে সেটা হচ্ছে যদি আমি এখানে তোমরা যদি লক্ষ্য করো দেখতে পারবা যে এখানে বলছে যে 3টি অক্ষর ইনপুটের জন্য। তো 3টি অক্ষর যদি ইনপুট দিতে হয় আর লেন্থ যদি থাকে তাহলে কিন্তু আমাদের 3টা অক্ষরের জন্য 3টা ঘর হয়। 3টা অক্ষর যদি আমরা ইনপুট দেই তাহলে 1টা 2টা 3টা, আর এই 3টা ইনপুটের জন্য আমাদের একটা অতিরিক্ত খালি ঘর রাখতে হয়। তো এখানে আমাদের কয়টা হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ 3টি অক্ষর। যদি লেন্থের ক্ষেত্রে আমরা 3টা অক্ষর ইনপুট দেই তাহলে এই 3টার বাহিরেও আরও একটা অতিরিক্ত রাখতে হবে। শুধু 3টা না, আমরা যেই কয়টাই দিই লেন্থের ক্ষেত্রে আমাদের অতিরিক্ত একটা ঘর রাখতে হয়। তো এখানে আমাদের কয়টা হবে, 4টা হবে, যেহেতু এখানে 3টি অক্ষর আছে তো অতিরিক্ত আরেকটি হয়ে আমাদের 4টি হবে। তো তারপরে আমরা চলে যাচ্ছি এখানে, তো উদ্দীপকের সিনট্যাক্স ব্যবহার করলে অক্ষরগুলো একত্রে থাকবে। এখানে যেটা বলছে যে উদ্দীপকের সিনট্যাক্স ব্যবহার করলে অক্ষরগুলো একত্রে থাকবে। হ্যাঁ, অক্ষরগুলো একত্রে থাকবে। তারপরে মোট অক্ষরের সংখ্যা জানা যাবে। মোট অক্ষরের সংখ্যা কখনোই জানা যাবে না, অক্ষরগুলো একবার ইনপুট নেবে। হ্যাঁ, অক্ষরগুলো একবার ইনপুট নেবে। তো সঠিক উত্তর কত, খ, 1 এবং 3। তারপরে 29 ও 30 নং প্রশ্ন উত্তর দিতে হবে উদ্দীপকটি পড়ে। তো এখানে কি আছে, ইন্টিজার সামেশন অর্থাৎ আমাদের দ্বারা থেকে সবচেয়ে বেশি নৈবিত্তিক প্রশ্ন প্লাস সৃজনশীল প্রশ্ন হয়। তোমরা দ্বারাগুলো ভালোভাবে পড়ে ফেলবা। তোমরা 90% অর্থাৎ 99% শিওর থাকতে পারো যে দ্বারা থেকে তোমার পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে, 1% সম্ভাবনা তোমার অন্যদিকে। তো এখানে দেখতে পাচ্ছ যে সাম 0 ইন্টিজার সমান 1, আর হোয়াইল লুপে আছে এটা 8 পর্যন্ত চলবে। আয়ের মান যদি 8 অথবা 8-এর চেয়ে নিচে হয় তাহলে কন্ডিশনটা চলবে এবং সামের ইয়াটা 1 করে বৃদ্ধি পাবে, 1 করে এখানে বৃদ্ধি পাবে। তো এটা এখানে আই হওয়ার কথা 1 না, এটা মেবি আই হওয়ার কথা 1 না। আচ্ছা যাই হোক, এখন প্রশ্ন কি বলছে, প্রোগ্রামটির আউটপুট কত হবে। আচ্ছা প্রোগ্রামটির আউটপুট কত হবে এখানে খুবই ইজিভাবে আমরা বের করতে পারবো, কারণ কি এখানে আয়ের মান কত, 1, আয়ের মান 1 অর্থাৎ 1 থেকে শুরু হয়েছে। আর এটা কত পর্যন্ত যাবে, আয়ের মানটা কত পর্যন্ত বৃদ্ধি পাবে, 1 করে বৃদ্ধি পাবে। আর কতক্ষণ পর্যন্ত বৃদ্ধি পাবে, 8 পর্যন্ত বৃদ্ধি পাবে। তো আয়ের মান 1 এখানে লিখে নিলাম, আর কত করে বৃদ্ধি পাচ্ছে, 1 করে বৃদ্ধি পাচ্ছে। তো 1 করে বৃদ্ধি পেলে পরবর্তী সংখ্যা 2 হবে, তারপর 3 হবে, ইংলিশে লিখি 3 হবে। তো এই সংখ্যাগুলো কি যোগ হবে, যে সাম যোগ হবে। তো যোগ করে দেই, যোগ 4, তারপর 4, আর এই সংখ্যাগুলো কত পর্যন্ত যাবে, 8 পর্যন্ত যাবে। তো 8 পর্যন্ত আমরা লিখে ফেলি 4 5 6
যোগ 7 যোগ 8। এখন এই সংখ্যাগুলো যোগ করে দাও, যোগ করে দিলে যেটা আসবে সেটাই। তো 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 15 আর 6 21, 21 আর 7 28, 28 আর 8 28 আর 8 36। তো উত্তর হবে গ নাম্বার। তারপর কি বলছে, আয়ের মানের কোন পরিবর্তে আউটপুট 20 হবে। তো এখানে আমাদের আউটপুটটা কত হয়েছে, 36 আসছে। তো আমাদের আউটপুটের মান কত লাগবে, এখন 20 বানাতে হবে। 20 বানাতে হলে আমাদের কন্ডিশন কি করতে হবে, কন্ডিশনটা পরিবর্তন করতে হবে। তো কন্ডিশনগুলো আমরা চেক দেই, যদি 0 ধরি, তো 0 ধরলে তো আমাদের এখানে 36, তো 0 ধরলে তো আরও বেড়ে যাবে বা এটাই আসবে, তো এটা হবে না। তো আয়ের মান যদি 1 হয় আর যদি 2 করে বৃদ্ধি পাই তাহলে কত হবে, 1 2 করে বৃদ্ধি পেলে 3 যোগ 5 যোগ 7। এখন কত আসে এখানে দেখো, 1 আর 3 4, 4 আর 5 9, 9 আর 7 16। তো 16 এটা হয় না, এটা হয় না। তো আমরা যদি গ নাম্বারটা চেক দেই, গ নাম্বারটা চেক দিলে আয়ের মান 2, আয়ের মান যদি প্রথম 2 হয় 2, আয়ের মান 2 এবং 1 করে বৃদ্ধি পাবে। তো 1 করে বৃদ্ধি পাইলে 2 3 4 5 6 7 8। এখানে যোগ করলে আমাদের 1 কমবে, 36 থেকে 1 কমবে 35 হবে। তো এটাও হয় না। তো সর্বশেষ অপশন, আয়ের মান 2 ধরলে আমরা এটুকু একটু মুছে ফেলি। আয়ের মান 2 এবং প্রত্যেকবার 2 করে বৃদ্ধি পাবে। যদি এই কন্ডিশনটা চেক দেয়, তো আয়ের মান কত, সর্বপ্রথম 2 এবং 2 করে বৃদ্ধি পাবে 2 4 6 এবং সর্বশেষ কত 8। সবগুলো যোগ করলে 2 আর 4 6 6 6 12, 12 আর 4 8 20। তো আমাদের সঠিক উত্তর হবে বর্গ। তো আশা করি বুঝতে পারছো। তো এখানে 31 ও 32 নং প্রশ্নের উত্তরটি করতে হবে আমাদের এই উদ্দীপকটি দেখে। তো এখানে কি আছে, ইন্টিজার পি, তারপর পি সমান 0 এবং পি এর মান ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত 10 হবে, আর প্রত্যেকবার পি এর মান 1 করে বৃদ্ধি পাবে। তো প্রিন্ট ঢাকা। তো প্রোগ্রামটি রান করলে ঢাকা শব্দটি কতবার দেখাবে। তো প্রোগ্রামটি যদি রান করে ঢাকা লেখাটি কতবার দেখাবে আমরা দেখি। তো সর্বপ্রথম কত, 0, তারপর 10 পর্যন্ত কত 1 করে যেহেতু বৃদ্ধি পাবে, তো 0 1 2 3 4 5 6 7 8 9 10। কতটি সংখ্যা হয়েছে, 0 সহ 10 পর্যন্ত গেলে আমাদের 11টি। তো 11 বার এখানে আমাদের শো করবে, ঢাকা লেখাটি 11 বার শো করবে। তো প্রোগ্রামটি কী ধরনের পরিবর্তন করলে ঢাকা শব্দটি 5 বার প্রদর্শন করবে। আচ্ছা, কি পরিবর্তন করলে, আমরা আগেরটার মতো অপশন চেক দিব। অপশন যদি চেক দেয় তাহলে প্রথম অপশনটা যদি আমরা দেখি, প্রথম অপশনটা দেখলে পি এর মান 1 হলে এবং পি 2 করে বৃদ্ধি পেলে, তো পি এর মান 1 আর 2 করে বৃদ্ধি পেলে 1 3 5 7 9। আচ্ছা, 10 তো যাওয়া যাবে না, কারণ 10 তো আমাদের সর্বশেষ সংখ্যা, আর এখানে আমরা যদি আরও 2 যোগ করি তাহলে 11 আসবে। তো এই সংখ্যাগুলো যোগ করে দিব, এই সংখ্যাগুলো যোগ করে দিলে দেখি 5 বার হয় কিনা। যোগ করতে হবে না আমাদের, দুঃখিত, এগুলি কমা, যতবার হয় ততবারই। তো 1 2 3 4 5 দেখা যায় আমাদের 2 নম্বর কন্ডিশনই সত্যি হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে, 2 নম্বর কন্ডিশনই আমাদের সত্যি হয়ে যাচ্ছে। এখানে 2 করে বৃদ্ধি করলাম এখানে, তাই তো 2 করে বৃদ্ধি করলাম, কোনটা, এখানে 2 করে বৃদ্ধি করলাম। 2 করে কি কোথাও বৃদ্ধি আছে, এখানে তো 2 করে কোথাও বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি না, হয়তো প্রশ্নে ভুল আছে। তো প্রশ্নটা চেক করি, দুঃখিত, আমরা প্রথম অপশনটি এখানে চেক করছি, প্রথম অপশনটি চেক করছি। তো প্রথম অপশনটি আমাদের এখানে মিলে যাচ্ছে, প্রথম অপশনটি এখানে আমাদের মিলে গেছে। তো বাকিগুলো কেন হবে না, যেহেতু প্রথমটা মিলে গেছে, তো আপনারা হয়তো এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারেন নাই। তো দ্বিতীয় অপশনটা আমরা চেক করি, দেখেন যেখানে যদি পি এর মান 0 হয় আর 2 করে বৃদ্ধি পায় তাহলে 0, তারপর 2 2 4 8 6 8 10। তো এখানে দেখতে পাচ্ছেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তো 6 বার প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এই প্রথম অপশনটাই আমাদের ঠিক আছে। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এখানে x সমান 10 আর y সমান x × 5, তারপর এখানে y ইকুয়াল y %3। এখানে %3 বলতে বোঝানো হয় ভাগ শেষ কত আছে সেটাকে, ভাগ শেষটাকে বোঝানো হয়। তো
তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আপনারা বুঝতে পারবেন এটার উত্তরটা কত হবে। তো প্রশ্নটা আগে আমরা পড়ে ফেলি। উদ্দীপকে উল্লেখিত ওয়াই চলকের সর্বশেষ মান কত হবে। তো সর্বশেষ মান কত হবে সেটা আমরা দেখি, তার আগে আমরা এই ক্যালকুলেশনটা করতে হবে। তো এক্স এর মান কত আছে 10, তো এই লাইনটা যদি আমরা করি এক্স এর মান কত আছে 10 গুণ কত 5, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয় আমাদের 50 হয়। তো 50, তো ওয়াই এর মান কত আমরা 50 পাইলাম। তো এখানে যদি আবার এই লাইনটা করি তো ওয়াই এর মান কত 50, আর এটার ভাগশেষ আমাদের বের করতে হবে। তো 3 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমাদের ভাগফলটা কত আসে, ভাগফলটা আসে 48, ভাগফলটা কত আসে 48। তো 48 আর 50-এর মধ্যে পার্থক্য কত 2, আর এই 2 হচ্ছে আমাদের কি ভাগশেষ, তো এখানে 2, তো সর্বশেষ হবে আমাদের এখানে কত গ 2। তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে উদ্দীপকের আলোকে 34 ও 35 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে ইন্টিজার কি আছে এন আই এস, অর্থাৎ 3টা ভেরিয়েবল দেওয়া আছে, আর এটা যেহেতু পূর্ণ সংখ্যা আছে তাই পার্সেন্টেজ দিয়ে আর প্রকাশ করবে কি এন এর মান, অর্থাৎ ইউজার যা প্রদান করবেন। তো এটা কি এস এর মান এখানে 0 দেওয়া আছে, এস এর মান 0 দেওয়া আছে, আর এখানে ফর লুপ দেওয়া আছে, আই এর মান কত 1, আর এটা কতক্ষণ চলতে থাকবে, যতক্ষণ ইউজার যেই সংখ্যাটা দিছে সেই সংখ্যাটা যতক্ষণ না হবে অথবা তার ছোট যতক্ষণ হবে ততক্ষণ চলবে, এবং আয়ের মান কত 1 করে বৃদ্ধি পাবে। আর এই সংখ্যাটা কোথায় যুক্ত হবে, প্রত্যেকবার এসে যুক্ত হবে। তো এখানে প্রোগ্রামটি রান করলে এবং কিবোর্ডে 5 টাইপ করলে কি ফলাফল আসবে। তো দেখো এখন যদি কিবোর্ডে 5 থাকে তাহলে এটা কি আমাদের একটি দ্বারা, যোগফলের দ্বারা। তো এখানে আমাদের সর্বপ্রথম কত আছে 1, তো 1 থেকে আমাদের শুরু হবে, 1 থেকে শুরু হবে এবং কিবোর্ডে কত দিবে 5 দিবে, 5 দিলে 1 থেকে শুরু হবে এবং প্রত্যেকবার কত 1 করে বৃদ্ধি পাবে। তাহলে 2 3 4 এবং 5। এখানে কি বলছে টাইপ করলে ফলাফল পাওয়া যাবে, কত পাওয়া যাবে দেখেন, 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15। এটা কিন্তু বারবার রিপিট হচ্ছে, দেখতে পাচ্ছেন, আগেও কিন্তু আমরা দেখাইছি, উপরে আমরা এটা দেখে আসছি কিন্তু 15। তো সঠিক উত্তর হবে এখানে 15। কিবোর্ডে টাইপ করে ফলাফল 55 পেতে হলে স্টেটমেন্টে কি ধরনের পরিবর্তন আনতে হবে। কিবোর্ডে 5 টাইপ করে, এখানে 5 হবে। বোর্ডের প্রশ্নে টাইপে এত ভুল করে যেখানে আমাদের প্রশ্নগুলো বুঝতে অসুবিধা হয়ে যায়। যদি 5 টাইপ করে, অর্থাৎ এটাই যদি টাইপ করে তাহলে আমাদের 55 পেতে হলে স্টেটমেন্টে কি ধরনের পরিবর্তন আনতে হবে কিবোর্ডে। তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে এই কন্ডিশন অনুযায়ী এখানে চেক দিব। কিভাবে দেখেন, যে আমাদের সর্বপ্রথম সংখ্যা কত আছে 1 আছে, আর 5 পর্যন্ত আমাদের চলবে, কিন্তু ইউজার কিন্তু এখানে 5 দিবে। তো সর্বপ্রথম কত আছে 1 আছে, তো এই 1 আমাদের যদি 1 হয়, আর এখানে কত আমাদের 5 আছে, যেহেতু এখানে বলে দিছে 5 আছে, তো 1 কি 5 আছে ছোটো কিনা, হ্যাঁ ছোটো। যদি ছোটো হয় এই কন্ডিশনে আসবে, এই কন্ডিশনে এসে আমাদের কি করবে, এই যে এস এর মান কত এখানে 0, এস এর মান কত 0, এস এর মান 0, আর আই এর মান কত এখানে আছে 1 আছে। তো আই এর মান 1 থাকলে 1 যোগ করে দিব, আর এটা কি আমরা এস এর কাজটা করতেছি, 1 যোগ করে দিলে আমাদের কত হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। এই একটা কি এখন এস এর মান, পরবর্তী এস এর মান এটা কত হয়ে গেছে 1 হয়ে গেছে, অর্থাৎ পরবর্তী এস এর মান এটা আমাদের 1 হয়ে গেছে। এই একটা এখানে নিয়ে আসলাম। তো এখন আমাদের এখান থেকে কোথায় চলে যাবে, কন্ডিশনটা এখানে চলে যাবে, এখানে গিয়ে আরও 1 বৃদ্ধি করবে। এখন আয়ের মান কত হয়ে যাবে 2 হয়ে যাবে। 2 হয়ে গেলে এখানে যোগ, এই যে 2 কি 5 আছে ছোটো কিনা, হ্যাঁ ছোটো হলে আবার এই কন্ডিশনে চলে আসবে, আর এস এর তো মান আগেরই 1, তো এই 1 এর সাথে এখন এই 2 আয়ের মান যুক্ত হবে, যুক্ত হয়ে এখানে কত হয়ে গেছে 3 হয়ে গেছে। আর এখন আবার আমরা প্রথম থেকে কন্ডিশনটা চেক দিব, কারণ এখন তো এস এর মান কত 3, এই যে 3। তো এখন এই এখান থেকে কন্ডিশনটা আবার এখানে যাবে, এখানে গিয়ে আরও 1 বৃদ্ধি করবে, কি আরও 1 বৃদ্ধি করে আয়ের মান কত ছিল এখানে 2, আরও 1 বৃদ্ধি করে এটা কিন্তু 3 হয়ে যাবে। এখন 3 কি 5 আছে ছোটো কিনা, হ্যাঁ ছোটো হলে এটা এখানে কন্ডিশন চলে আসবে, চলে এসে এই যে এস এর মান 3 তো আমরা এখানে বসিয়ে ফেললাম, এখন আয়ের মান কত এখানে 3 আমরা বসিয়ে দিব আবার। তো 3 হলে এখন এটার মান কত হয়ে গেছে আমাদের 6 হয়ে গেছে। এখন কিন্তু এস এর মান আমাদের কত 6, আর আয়ের মান কত আমাদের এখানে 3, আয়ের মান 3। তো এই আয়ের মান আরও 1 বৃদ্ধি হয়ে এখানে কত হয়ে যাবে 4 হয়ে যাবে। আয়ের মান আরও 1 বৃদ্ধি হয়ে এখানে 4 হয়ে গেছে। 4 হয়ে গেলে এখানে কত হবে এখন আমাদের 10। এখন কিন্তু এই 10 কিন্তু আমাদের এস এর মান, এই 10 কিন্তু আমাদের এস এর মান, আর 1 আরও বৃদ্ধি হয়ে এখানে আমাদের কত হয়ে যাবে
5 হয়ে যাবে, 5 হয়ে এটা 15 হবে। এটা তো ছিল আমাদের 34-এর উত্তর, কিন্তু এখানে আমাদের যেই কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশন দিয়ে আমাদের চেক করতে হবে। চেক করলে আমাদের এটা উত্তরটি পেয়ে যাব। এটা আমি একটু অতিরিক্ত বুঝলাম, এই কারণে তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে এই কন্ডিশনটা তোমরা বুঝতে পারবা। তো এখন আমরা চলাম পরবর্তী কন্ডিশনটা বুঝি, অর্থাৎ 25 নং প্রশ্নের উত্তরটা বোঝার চেষ্টা করি। তো এগুলো মুছে ফেলি, এই একই উপায়ে আমাদের কাজগুলো হবে, জাস্ট কন্ডিশনগুলো চেক করব। তো আমরা এখানে ক নাম্বার কন্ডিশনটা যদি চেক করি, দেখো এখানে এস এর মান যদি 0 হয় আর আই যদি হয় তাহলে সব সময় এটা 0ই হবে। তো এটা কখনোই আমাদের 0-র বাইরে যাবে না, এটার ফলাফল 0 আসবে। কেন? এই এস সবসময় 0 থাকবে আর সবসময় ঘুরে ফিরে এই আই এর মানটা এখানে বসবে আর এসে এটাকে আবার 0 করে দিবে। তো খ নাম্বারটা যদি আমরা চেক করি তাহলে দেখতে পারবো। তো খ নাম্বারের কি আছে এখানে, এস সমান এস প্লাস আই ইন্টু আই, এই কন্ডিশন অনুযায়ী আমরা চেক করবো। আর এস এর মান আমাদের কত আছে, এস এর মান সর্বপ্রথম 0 আর আই এর মান কত আছে, আই এর মানটা আমরা এখানে দেখবো, আই এর মান আছে 1, সর্বপ্রথম 1 আছে। তো এখানে এস এর মান সর্বপ্রথম দেখো এখানে কি আছে, আচ্ছা আই এর মান তো এখানে 5ই থাকবে। তো আই এর মান 1 আছে, যদি 1 আছে আর আই এর মান যেহেতু 1, তো 1 কি 5 আছে ছোটো কিনা, ছোটো হলে এই কন্ডিশনে আসবে। এই কন্ডিশন এখানে আমরা লিখে রাখছি। তো এই কন্ডিশনে আসলে এস এর মান কত আছে, 0 আছে, আর আই এর মান কত আছে, 1 আছে। তো আবারও এখানে যেহেতু কন্ডিশনে আই আছে, তো এই আইটা 1টা আবার গুণ হবে, গুণ হয়ে আমাদের এস এর মান বের হয়ে যাবে। তো এখানে যেটা আছে 1 1 1 আর 1-এর সাথে 0 গুণ হলে যোগ হলে 1ই আসবে। তো এটা কিন্তু এখন আমাদের এস এর মান, পরবর্তী এস এর মান, এখন এস এর মান কত আমাদের 1 হয়ে গেছে, কিন্তু এস এর মান 1 হয়ে গেছে, এস এর মান 1 হয়ে গেছে। এখন কন্ডিশনটা এখান থেকে এখানে চলে যাবে, অর্থাৎ 1 বৃদ্ধি পাবে। তো আই এর মান এখন কি হবে, 1-এর জায়গায় 2 হয়ে যাবে, 1-এর জায়গায় কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তো এই 2টা এখানে চলে আসলে এখন 2 কি 5-এর চেয়ে ছোটো কিনা, হ্যাঁ ছোটো হলে এই কন্ডিশনে আবারও আসবে। তো এখন এস এর মান কত, এস এর মান তো আমাদের 1 আছে এখানে, এই যে এস এর মান 1 আছে। তো এই এখানে এস এর মান 1 বসে দিব, যোগ আই এর মান কত 2 ইন্টু 2, এখন ক্যালকুলেশন করলে 2 দুগুণে 4 আর 1 যোগ করে দিলে 5 হয়ে যায়। এটা কিন্তু পরবর্তী এস এর মান, আমাদের পরবর্তী এস এর মান। এইভাবে কিন্তু আমাদের আবার এখানে কয়বার হবে, 1 বার 2 বার 3 বার হয়েছে, তো আরও 2 বার হবে। তো এখানে আমাদের এস এর মান 5 চলে আসছে, প্লাস তারপর আই এর মান 1 বৃদ্ধি হয়ে 3 হয়ে যাবে, 3 ইন্টু 3 সমান সমান 3 3 9, 9-এর সাথে 5 যোগ করলে 14 হয়ে যায়। এখন এটা কিন্তু আবার পরবর্তী এস এর মানে 14টা আমাদের। তো পরবর্তী এস এর মান 14 আর আই এর মান 1 বৃদ্ধি হয়ে 4 হয়ে যাবে, 4 ইন্টু 4 সমান সমান 4 4 16, 16-র সাথে 14 গুণ যোগ করলে আমাদের হয় 30। তো 30, এটা হচ্ছে আমাদের আরও একটি এস এর মান। তো 1 2 3 4 5, 5টা যদিও এখানে হয়েছে, তো এখন আমাদের প্রোগ্রামটা শেষ হয় নাই, কারণ এখানে 5টা এখনও হয় নাই প্রকৃতপক্ষে। এখানে কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা হয়েছে, এটা তো আমাদের সূত্র, সরি এটা আমাদের সূত্র। এখানে হয়েছে 1 বার 2 3 4 এবং সর্বশেষটা আমরা করে ফেলবো। এখন এস এর মান কত, এই যে 30টা এস এর মান, তারপর যোগ পরবর্তী আই এর মান 1 বৃদ্ধি হয়ে 5 গুণ 5 হয়ে যাবে। তো এখন ক্যালকুলেশন করলে 5 5 25, 25-এর সাথে 30 যোগ করলে আমাদের 55 হয়ে যায়, 55 হয়ে যায়। তো 2 নম্বর কন্ডিশন অনুযায়ী আমাদের এটা সঠিক। তো আশা করি বুঝতে পারছো। তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার প্রিয় বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দিবা। তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।